নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার আরেকটি এপিসোডে, আরেকটি অধিবেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাকে মার্জনা করবেন, গত দুটি অধিবেশন আমি করতে পারিনি, শরীর ঠিক ছিল না, তাই ঝুঁকি নিইনি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আপনার সন্তান অর্থাৎ ছেলেটিকে নিয়ে খুব উদ্বিগ্ন, খুব চিন্তিত? আপনার ছেলেটি বড় হয়েছে, তার নামে বহু নালিশ আসছে, অঞ্চল থেকে বহু নালিশ আসছে। সে নানা মেয়েকে, অঞ্চলের বা অঞ্চলের বাইরের নানা মেয়েকে হোয়াটসঅ্যাপে প্রেম নিবেদন করছে। অসভ্যতা নয়, প্রেম নিবেদন করছে, যা ওই মেয়েটি পছন্দ করছে না। তার অভিভাবিকা তো নয়ই, মেয়েটি পছন্দ করছে না। সে বাবা মার কাছে ব্যাপারটা খুলে বলেছে, বাবা মা জানতে পেরেছে, কে এমনটা পাঠিয়েছে তাকে চিনতে পেরেছে, এবং আপনার কান পর্যন্ত সে পৌঁছেছে আপনার ছেলের কাণ্ড কারখানার কথা। তারা ভদ্রভাবেই বলেছে, কিন্তু আপনার সম্মানে লেগেছে। তার চেয়ে বড় কথা, আপনি খুব উদ্বিগ্ন হচ্ছেন যে আপনার ছেলে এটা কোন জগতে চলে যাচ্ছে। এই মধ্যে হঠাৎ করে আপনার স্ত্রী একদিন আবিষ্কার করছে যে আপনার ছেলের যে বুক র্যাক, যে বইয়ের তাক, সেই তাকে বইয়ের জঙ্গলের মধ্যে এমন একটি বই তিনি খুঁজে পেলেন, যে বইটি খুবই আপত্তিকর, চিত্র এবং কথায় পরিপূর্ণ, যাকে আমরা অশ্লীল বলে থাকি। আপনি ভয়ঙ্কর ভয় পেয়ে গেলেন। তাই কি হয়েছে? হওয়ার কিন্তু কথা। অধিকাংশ পরিবারেই কিন্তু ছেলে সন্তানের ক্ষেত্রে এমনটি ঘটে থাকে, এবং বাবা মা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান এবং ছেলের সঙ্গে একটা যুদ্ধেই চলে যান। আপনি মনে করতে থাকেন, আমার ছেলেটি অসুস্থ, আমার ছেলেটিকে ডাক্তার দেখাতে হবে, এর ব্যবস্থা করা দরকার, কিংবা প্রহার, কিংবা ঘরবন্দি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি না জেনে, না বুঝে কোনো পদক্ষেপ নিয়ে থাকেন, তাহলে আরও বড় ভুল করবেন। কারণ আপনার ছেলেটি যা করছে সেটি স্বাভাবিক, প্রাকৃতিক এবং বিজ্ঞানসম্মত। এটা কোনো আত্যন্তিকতা নয়, কোনো আতিশয্য নয়, কোনো ব্যাধি নয়। যদি আপনি বরং দেখতেন যে আপনার ছেলেটি অত্যন্ত সুশীল, আপনি ভেবেছেন তার চেয়ে বেশি সুশীল, অর্থাৎ দেবদী যে তার পরম ভক্তি, সে এমন করে প্রণাম করে ব্রাহ্মণ পুরোহিতকে, দেবতাকে, যেমন প্রণাম আপনি কোনোদিন করেননি। সে মায়ের সাথে বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পরে সেখানে চুপ করে বসে থাকে, হাতে ফুল নিয়ে, এবং পুজোর ক্ষেত্রে তার ভীষণভাবে একটা প্রগাঢ় তার নেশা। মা খুব খুশি হন যে ছেলের দেবদী যে ভক্তি হয়েছে, এটা তো খুবই ভাগ্যের কথা, আনন্দের কথা। উচ্ছৃঙ্খলতা হবে না, মনোনিবেশ করতে পারবে, এটা এক প্রকার ব্যায়াম, এক প্রকার ধ্যান। এই জন্যে পুজোর উদ্ভব, এই সমস্ত আপনার স্ত্রী ভাবেন এবং আপনার সঙ্গে আলোচনা করেন, আপনিও খুশি হন। আপনি দেখেন যে আপনার ছেলেটি ভীষণভাবে আপনার সঙ্গে বা আপনার মিসেসের সঙ্গে ভীষণভাবে নরম করে কথা বলে, একটু কথা বলার মধ্যে অসংলগ্নতা থাকে না। আপনি দেখতে পেয়েছেন, আপনি খুশি, আপনি মনে করেছেন যে আমার ছেলেটি সুশীল, আমার ছেলেটির প্রশংসা হবে নানা স্থানে,
কিন্তু আপনি কালে কালে দেখতে পেলেন আপনার ছেলেটি তাদের সমাজে, মানে ছেলেদের সমাজে হাস্যকর হয়ে উঠছে। তাকে নিয়ে সকলে হাসি ঠাট্টা বিদ্রূপ করছে, কারণ তার আচার আচরণের মধ্যে এমন একটা প্রবণতা দেখা দিচ্ছে যে প্রবণতাগুলো তাদের মধ্যে নেই। তারাও ভালো ছেলে, ভদ্র ছেলে, পড়াশোনা করে, তাদের কোনো দুর্নাম নেই, কিন্তু তাদের সঙ্গে আপনার ছেলের আচার আচরণ ভাবনার কোনো মিল নেই। আপনি আশঙ্কিত হলেন না, আপনি ভাবলেন যে সামাজিক অবস্থা খুব খারাপ, ছেলেরা অত্যন্ত উচ্ছৃঙ্খল, আপনার ছেলেটি নয়, বেঁচে গেলেন। আচ্ছা, আপনি কখনো কি শুনেছেন আপনাদের পরিবারে, আপনাদের আত্মীয় মহলে কোনো সদ্য বিবাহিত ছেলে সম্পর্কে কানাঘুষো চলছে বিয়ের 3 দিন পরেই? তার নতুন স্ত্রী নবঢ়া সেই সন্দেহ করছে আমার স্বামীটি প্রকৃতিস্থ নয়। অন্যান্য আত্মীয়রা, দিদি, স্থানীয় আত্মীয়রা বা বন্ধুরা, তারা সন্দেহ করছে যে আপনার ছেলেটি যার বিয়ে হয়েছে সে প্রকৃতিস্থ নয়। এমন শুনেছেন কখনো? কেন এমনটা মনে করা হচ্ছে? এমনটা মনে করা হচ্ছে এই জন্য যে আপনার ছেলে আপনার কন্যা হয়তো অনুযোগ করছে যে কার সাথে আমার বিয়ে দিলে, এ তো পুরুষ মানুষ নয়। ফুলশয্যা রাত হয়ে গেল, তার নবহরা অপেক্ষা করলো তার স্বামী আসবে। আজকে ফুলশয্যার রাত, একটা প্রত্যাশিত রাত একটি ছেলের কাছে বা একটি মেয়ের কাছে, কিন্তু ছেলেটি এসে ঘরে এসে বারান্দায় দাঁড়িয়ে একটি সিগারেট খেলো না, সে কোনো মদ্যপান করেনি, একটি সিগারেট খেলো, তারপর জল খেয়ে স্ত্রীর পাশে নিশ্চিন্তে শুয়ে পড়ল এবং স্ত্রীকে গুড নাইট করে ঘুমিয়ে পড়ল। সন্দেহের উদ্রেক হলো। যারা বাইরে দরজার ওপাশে অপেক্ষা করছিল কোনো আকাঙ্ক্ষিত শব্দের, কিন্তু তারা দেখল যে নিঃশব্দ, নিশ্চুপ হয়ে গেল, আলো নিভে গেল ঘরের এবং ফুলশয্যার রাত নিদ্রায় ডুবে গেল। তারাও হতাশ হলো, তারাও সন্দেহ প্রকাশ করলো, এমনটা হলো কেন, কি ব্যাপারটা কি? সকলেই মনে করলো ছেলেটি শারীরিকভাবে অসুস্থ, নিশ্চয়ই অসুস্থ। অর্থাৎ ইংরেজিতে যাকে বলে সেক্স, যাকে বাংলায় বলে কাম, সে কাম প্রবৃত্তিটি আপনার ছেলের মধ্যে নেই। সে পুরুষ নয়, মহিলার প্রতি সে আকৃষ্ট হয় না, এমনটি তার চরিত্র হয়েছে। যখন আপনার সন্তান প্রথম হয়েছিল, আপনি যখন হাসপাতালে বা নার্সিংহোমে তাকে দেখতে গিয়েছিলেন, তখন আপনি প্রথমেই একদম সদ্যজাত বাচ্চাটির যে তার তোয়ালে মোড়া, সেই অবস্থাতে আপনি তোয়ালে সরিয়ে কি দেখেছেন? আপনি প্রথমেই নিশ্চয়ই দেখেছেন ওর লিঙ্গটি কি, ও কোন লিঙ্গে পড়ছে। সকলেই এটি দেখে নেয়, ডাক্তার থেকে শুরু করে বাবা সকলেই দেখে নেয়। অর্থাৎ লিঙ্গ একটা গুরুত্বপূর্ণ বিষয় একটি সন্তানের ক্ষেত্রে। না, সন্তানই যথেষ্ট, সন্তানের লিঙ্গটা প্রধান হওয়া উচিত নয়। সন্তান তো সন্তান, ফলে তাকে ওরকম বিচার করা ঠিক নয়। প্রাকৃতিকভাবে যা হবে সেটাই আপনাকে গ্রহণ করতে হবে সাদরে সানন্দে। কিন্তু যদি সেটি
পুরুষ দেখাচ্ছে কিন্তু পুরুষ নয়, এমন হয়, তাহলে পরে দুশ্চিন্তার কারণ হবে। কারণ সে তার সমাজগুলোতে বা নারী সমাজ বা পুরুষ সমাজে মিশতে পারবে না, তাকে কেউ স্থান দেবে না। সুতরাং কাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার ছেলে বিবাহ হয়েছে 1 বছর অতিক্রান্ত, তার সঙ্গে তার স্ত্রীর কোনো প্রকার দৈহিক মিলন ঘটেনি, যদি এমন হয়, তাহলে পরে আতঙ্কিত হবেন, নিশ্চয়ই হবেন। কারণ আপনার ছেলের মধ্যে অসুস্থতা রয়েছে, সে নারী সংসর্গ করতে চাইছে না বা আদৌ কোনো যৌন সংসর্গ করতে চাইছে না, তার শারীরিক গণ্ডগোল আছে। চিকিৎসা হতে পারে, নাও হতে পারে, এটাকে খুব সাধুভাবে ধরবেন না, কেউ নেবেন না। ফলে কাম জীবনের একটি, কামনা বা সেক্স জীবনের একটি অমূল্য অঙ্গ। এটি কিন্তু আপনার জীবনের শত্রু নয়। আপনার ছেলেটি যে বাথরুমে সময় কাটাচ্ছে, আপনার সন্দেহ হচ্ছে যে বাথরুমে এমন কিছু ঘটনা ঘটছে যেটা স্বাভাবিক নয়, আপনি ভয় পাচ্ছেন, ভয় পাবেন না, এটা স্বাভাবিক। একটা বয়সের পরে এটা পুরুষের থেকে পাবেন, নারীর থেকেও পাবেন, তবে একটু কম পাবেন, কারণ নারীরা একটু প্রশমিত, কিন্তু ছেলেরা এ বিষয়ে একটুখানি উগ্র। আপনি শুনবেন যে কোনো দৈহিক সম্বন্ধে নারী পুরুষের, পুরুষই অগ্রসর হয়েছে যৌন মিলনের জন্য, নারী নয়। এটা স্বাভাবিক, এর উল্টোটা হয় না। যদি এমন হয় একটি নারী বারবার করে ইনডিউস করছে, বাধ্য করছে তার স্বামীকে যৌন মিলনে, কিন্তু স্বামী রাজি হচ্ছে না, সেটা কিন্তু ভালো নয় ওই নারীটির পক্ষেও। তার মধ্যে উগ্রতা রয়েছে বলে বিশ্বাস করবেন। ফলে কাম বিষয়টি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়, একে শত্রু হিসেবে জ্ঞান করবেন না। হ্যাঁ, অত্যন্ত যদি কিছু হয়, কোনো যদি আতিশয্য হয় যা ভয়ঙ্কর চোখে লাগছে, যা বাঞ্ছিত নয়, আপত্তিকর, তেমনটা হলে তো সেটা চিকিৎসা করতেই হবে। কোনো ভালো তো অতিশয় ভালো নয়, সবটাই একটা পরিমিতির মধ্যে থাকা উচিত। কিন্তু কাম মোটেই গুরুত্বহীন বিষয় নয়। না, কামটা সবার সামনে পথের কুকুরের মতন প্রকাশ করাটা সমীচীন নয়। আমরা সভ্য জগতে বাস করি, সমাজে বাস করি, সেটা করা ঠিক নয়। বা অত্যধিক কাম প্রকাশ করা, অত্যধিক, এটাও ঠিক নয়, কারণ সেটা তো আর এক ব্যাধি, তার চিকিৎসা হয়, সেটাও ঠিক নয়। কোনোটি ঠিক নয়, পরিমিত যেটা সেটাই ঠিক। এই পরিমিতটা কি, এটা স্পষ্ট কাউকে করে দিতে হবে না, আপনি বুঝতে পারবেন। যদি আপনি দেখেন আপনার ছেলেটি কোনো নারীর সংস্পর্শে যেতে রাজি নয়, বরং সে মেয়েদের সঙ্গে বেশি মেলামেশা করে, সে অত্যন্ত সুশীল, তা হাত নাড়া, পা নাড়া, অত্যন্ত সুশীল, আপনার মতো নয়, তাহলে চিন্তা করবেন সে ব্যাধিগ্রস্ত। তার চিকিৎসা হতেও পারে, নাও হতে পারে। আজকের পরিবেশ দূষণে এই সন্তানের সংখ্যা অত্যন্ত ভীষণ পরিমাণে বেড়ে চলেছে। বাড়ি বাড়ি, ঘরে ঘরে, পরিবারে পরিবারে এটি একটি সমস্যা, বিরাট সমস্যা। সেই সমস্ত ছেলেদের কাছে মেয়েদের পড়তে দিলে, নাচ শিখতে দিলে কোনো ঝুঁকি নেই। এই সমস্ত পুরুষেরা, যারা পুরুষ নয় কিন্তু পুরুষ, তারা কিন্তু কতগুলো প্রবণতা থাকে, পুজো করার প্রবণতা থাকে, তারা নাচ করার প্রবণতা থাকে, এসব থাকে। দেখে বড় হলে দেখে চিনতে পারা যাবে যে আমার ছেলেটি স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক।
সুতরাং একটা কথা মনে রাখতে হবে যে আমাদের শাস্ত্রে যে মানুষের জীবনের 6টি শত্রুর কথা বলা হয়েছে, 6টি রিফু নয়, আমরা জামা কাপড়ে রিফু করি, রিফু ফয়রস্য, এই রিফু মানে মেরামত, কিন্তু রিপু পয়রস্য এটি হলো শত্রু। যে 6টি দানব আমাদেরকে মানুষ থাকতে দেয় না, আমাদেরকে পশু বানিয়ে ফেলে, তার মধ্যে প্রথম রিপু হলো কাম বলা হয়। আমরা ছোটবেলা থেকে সেটা শিখেছি, বা কেউ হয়তো শেখেনি, তাকে কেউ শেখায়নি, কিন্তু এটি শত্রু নয়, এটি স্বাভাবিক, একদম প্রাকৃতিক, তবে অত্যন্তটা মোটেই ভালো নয়। কোনো কিছুই অত্যন্ত ভালো নয়, অত্যন্ত ভালো নয়। আমার আলোচনা ছিল এই বিষয়টিকে নিয়ে। আপনারা কি মনে করছেন? আপনাদের ভালো লাগছে কি না? ঠিকঠাক বললাম কি না? আমি আরও রিপু নিয়ে আলোচনা করব, রিপু দমন নিয়ে আলোচনা করব। আমরা রিপু নিয়েই জন্মাই, রিপুর আতিশয্যে আমরা বড় হই, কিন্তু আমরা শিক্ষা, সংস্কৃতি, মনন ইত্যাদি দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করি। হাতের বাইরে যেতে দিই না আমার শরীরকে, আমার মনকে। এটাই সভ্যতা। যদি কারোর মধ্যে রিপু আদৌ না থাকে, একদম নেই, শূন্য, তবে সে ব্যাধিগ্রস্ত, মনে রাখবেন, নিশ্চয়ই মনে রাখবেন। এই বিষয়ে আলোচনায় আজকের অধিবেশনে এইটি আলোচনা করলাম। আপনারা বলবেন কি বুঝছেন। আমি অনুরোধ করব না যে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এসব অনুরোধ করব না। আপনার মনে হলে করবেন। আমি বেশ কিছু আলোচনা করব না। গল্প প্রসঙ্গে আমি বলেছিলাম 2 দিন আগে একটি অধিবেশনে যে আমি গোয়েন্দা গল্প, রহস্য গল্প বলবো। এখনই শুরু করছি না, পরে শুরু করব। দ্বিধা একটাই যে আমি সহ অভিনেত্রী নিতে পারবো না, আমার সে উপায় নেই। আবহ নিতে পারবো না, আমার সে ব্যবস্থা নেই। ফলে হয়তো খুব ডাল হবে সেই কাজটি করলে। আমি মিমিক্রি শিল্পী নই যে বিভিন্ন কণ্ঠ আমি নকল করে বলবো, সেটাও আমি নই। আমি তো আগে বেশ কিছু এপিসোডে আমার লেখা নানা গল্প বলেছি, আপনাদের শুনিয়েছি। জানি না সে গল্প আপনাদের কেমন লেগেছে, তবে আমি রহস্য গল্প বলার চেষ্টা করব। সেটি বাজারে প্রচলিত রহস্য গল্প নয়, আমারই লেখা রহস্য গল্প। আগেও বলেছি, আমি একটু সময় নিচ্ছি, 2 দিন পরেই বিষয়টি আমি অবতারণা করব। আজকে এই পর্যন্ত থাক। নমস্কার, আজকে বিদায় নিচ্ছি, আবার আগামীকাল।